viewers, Assalamu alaikum. Welcome back to my channel Oishi's World. শাশুড়ি মায়ের হাতের এই বেগুনের আচার অথবা আচারি বেগুন যেটাই বলুন, একবার বানিয়েই দেখবেন কতটাই টেস্টি হয় এভাবে বানিয়ে খেলে। মায়ের হাতের এরকম বেগুনের আচার সবাই পছন্দ করে, যে একবার খেয়েছে সে বারবারই খেতে চাচ্ছিল। তো ওভাবেই বানিয়ে নিয়েছি এবং আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এই আচারি বেগুন বানাতে কি কি লেগেছে দেখতেই পাচ্ছেন। লবণ, রসুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া এবং জিরার গুঁড়ো, 5 ফোড়ন এবং 4টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। 3টা এই সাইজের বেগুন নিয়েছি। বেগুনটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন। আমি গোল বেগুনটাই নিয়ে নিয়েছি। সব বেগুন দিয়ে এই আচারটা করা যায়, তো আমার কাছে গোল বেগুনটাই ছিল, ওটাই করে দেখাচ্ছি আপনাদেরকে। গোল বেগুনটার মধ্যে আমি লবণ, হলুদ, মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই আচারি বেগুন তৈরি করতে প্রধান যেই উপকরণটা সেটাই হচ্ছে তেঁতুলের এই পানিটা। তেঁতুলের পানি ভিজিয়ে রেখে এভাবে রসটুকু নিয়ে বেগুনের মধ্যে দিয়ে তৈরি করে নিব আজকে আমি আচারি বেগুন, যেটা মায়ের হাতের মানে মায়ের কাছ থেকে শেখা। বেগুনটিকে লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আজকে আমি এই আচারি বেগুনটা সম্পূর্ণ সরিষা তেল দিয়ে করতে যাচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো যেটা ভালো লাগবে সেই তেল দিয়েই করে নেবেন। বাট যেহেতু আচারি বেগুন সরিষার তেল হলে তো ভালোই হয়, তাই না? যাই হোক, আমি অল্প আঁচে এই বেগুনগুলোকে ঢেকে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। অ্যাকচুয়ালি বেগুন সেদ্ধ হতে কিন্তু টাইম লাগে না। তো ভিউয়ার্স, এরকম গোল বেগুন যেহেতু আমি কিন্তু ভাজার মাঝখানে কেটে নিব। আমি প্রথমেই কেটে নিইনি, আমি ভাজার মাঝখানে কিভাবে কেটে নিচ্ছি সেটাও আপনাদের দেখিয়ে দিব। লম্বাটে টাইপের বেগুন দিয়ে কিন্তু এই আচারি বেগুনটা ভালো হয়। আমি এই গোল বেগুনটা নিয়ে একটু আঁচড়ে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন হালকা আঁচ দিয়ে দিয়েছি। এখন আমি ভাজার মাঝখানে কিভাবে কেটে নিচ্ছি সেটাই দেখাচ্ছি। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে মিডিয়াম পর্যায়ে নিয়ে এসে আমি এটাকে কেটে নিব। এই সময় কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে ভিউয়ার্স, সরিষার তেলের একটা স্মেল। যাই হোক, দেখুন এই খুন্তিটা দিয়ে আমি কিভাবে আঁচড়ে কেটে নিচ্ছি। তো এভাবে করে নিলে ভেতরে মশলা পৌঁছায়, খেতেও ভালো লাগে। যেহেতু আমার গোল বেগুন ভেতরে মশলা পৌঁছাবে না, তাই আমি এরকম করে আঁচড়ে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। ইভেন আপনারা পিস করে কেটে নিয়েও এভাবে বানিয়ে নিতে পারেন ভিউয়ার্স। যাই হোক, উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে বেগুনটাকে সেদ্ধ করার মতো করে নিয়ে নিয়েছি। তো আমার বেগুন হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি নামিয়ে নিব। খুব সুন্দর একটা কালার হয়েছে, তাই না ভিউয়ার্স? একটা টিপস দিয়েই দিচ্ছি, এই বেগুন ভাজার ক্ষেত্রে দেখুন আমি কত অল্প তেল ইউজ করেছি। কখনোই ডুবো তেলে ভাজবো না, বেগুন কিন্তু খুব বেশি তেল খায়। তো দেখুন আমি ননস্টিক ফ্রাই প্যানে অল্প তেলেই ভেজে নিচ্ছি। একেবারেই পোড়া পোড়া হলে কিন্তু বেগুনটা আরও ভালো হয়। আমার বেগুনটা আমি একটু পোড়া পোড়া করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। যখন এই আচারটা বানাবো এই পোড়ার অংশটাও কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো যায়। আবারও সরিষার তেল দিয়ে দিয়েছি, কিছু রসুন আস্ত দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো মরিচ, 5 ফোড়ন, সাথে হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি সেই সরিষার তেলে। দেওয়ার সাথে সাথে আমি পানি দিয়ে দেব যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা অবশ্যই কম দিতে হবে, যেহেতু বেগুনটা অলরেডি সেদ্ধ করাই হয়ে গিয়েছে, তাই না? পানিটা দেওয়া মানে হচ্ছে মশলাগুলো একটু কষিয়ে নেওয়া। যাই হোক, দেখুন কতটাই সুন্দর এবং পারফেক্ট হয়েছে। সেই রকম একটা ফ্লেভার বের হচ্ছে ভিউয়ার্স। আচারি আচারি বেগুন, বুঝতেই পারছেন সেরকমই লাগছে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পানিটা শুকানো পর্যন্ত। পানিটা মিডিয়াম পর্যায়ে চলে আসলে আমি ঠিক এরকম তেঁতুলের পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনারা টক কীরকম খাবেন ওরকমই দিয়ে দিবেন। আমি এই 3টা বেগুনে 1 কাপ পরিমাণের মতো তেঁতুলের পানি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি পানিটাকে শুকিয়ে নিয়ে আসব। তার আগে পরিমাণ মতো আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আমি 1 চা চামচ পরিমাণের মতোই দিয়েছি। লবণ আমি এখানে ইউজ করিনি, কারণ আমি যেই তেঁতুলের পানিটা গুলিয়ে রেখেছিলাম ওখানে আমি লবণটা দিয়ে দিয়েছি, তাই লবণটা আমি এখানে দেইনি। আপনারা আপনাদের মতো লবণ দিয়ে নেবেন, যে যেরকম পছন্দ করেন। পানিটা মিডিয়াম পর্যায়ে চলে আসার পর আমি ভেজে রাখা সেই বেগুনগুলিকে দিয়ে দিচ্ছি।
দেখতেই পাচ্ছেন কীরকম টকবক করে উঠছে। বেগুন থেকেও কিছুটা পানি বের হচ্ছিল। যাই হোক, সব কিছু মিলে পানিটা শুকানো পর্যন্ত আমাকে ওয়েট করতে হচ্ছে। এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিব। আমি 2 টেবিল চামচ পরিমাণের মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মতো করে টেস্ট বুঝে চিনিটা দিয়ে নেবেন। অবশ্যই চিনি দিতে হবে, তাহলে টেস্ট আরও বাড়ে। যেহেতু তেঁতুলের পানিটা দিয়েছি, তো চিনিটা তো অবশ্যই দেওয়া উচিত, তাই না? যাই হোক, আমি চিনিটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। চিনিটা গলা পর্যন্ত ওয়েট করতে হচ্ছে আমাকে আবারও। সাথে সাথে রসুনগুলো কিন্তু একটু সফট হয়ে এসেছে এই পানির মধ্যেই। আর একটা টিপস দিয়েই দিচ্ছি, আচারের ক্ষেত্রে সেটা যে কোনো আচারই হোক না কেন, লবণ চিনি ঠিক টেস্ট করে নিয়েই বানিয়ে নেবেন। লবণ কম হলে কিন্তু টেস্ট একেবারেই হবে না যে কোনো আচারের ক্ষেত্রে। আর আচারের ক্ষেত্রে লবণটা কিন্তু একটু বেশি পরিমাণেরই লাগে। এতে করে যে কোনো জিনিস দিয়ে আমি আচার বানাই না কেন, ভেতরে মশলাগুলি পৌঁছে যায়। দেখুন ভিউয়ার্স, সরিষার তেল উপরে চলে এসেছে। এ পর্যায়ে আমার হয়ে গিয়েছে। তো এরকম উপরে তেল চলে আসলে ভেবে নেবেন আপনার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন একটা সার্ভিং ডিশে আমি ঢেলে নিচ্ছি। এই পর্যায়ে যে কীরকম একটা স্মেল বের হচ্ছিল আচারি, সেটা না বানিয়ে খেলে একেবারেই ভুল হয়ে যাবে আমাদের সবারই। যেহেতু খুবই স্পেশাল একটা আচার এটা, তো একবার বানিয়েই খেয়ে দেখবেন। উপরে ধনিয়া পাতা কুচি করে দিয়েছি, দেখতে ভালো লাগছে তাই না? যেহেতু আজকে আমরা এটা খেয়ে নিব দুপুরে, তাই ধনিয়া পাতা কুচি করে দিয়েছি। আপনারা যদি প্রিজার্ভ করে রাখেন, ধনিয়া পাতা কুচি দেওয়ার কোনোই দরকার হবে না। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা, মানে মায়ের শেখানো রেসিপিটা? নিশ্চয়ই ভালো লেগেছে। আর আপনাদের ভালো লাগা মানেই তো আমার ভালো লাগা, তাই না? তো আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেমন হয়েছে, কেমন লেগেছে। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এতটুকু ভালো লাগা, এতটুকু আশা তো আমি করতেই পারি, তাই না? যাই হোক, বুঝতেই পারলেন কতটাই ইজি করে এই আচারি বেগুন বানিয়ে নেওয়া যায়। এক্সট্রা কোনো মশলাই ইউজ করতে হয় না। খুবই সহজ একটা রেসিপি আজ আপনাদের সাথে আমি শেয়ার করেছি, এতে আমারও খুব ভালো লেগেছে। তো ভিউয়ার্স, এভাবে অলওয়েজ পাশে থেকে ভালোবেসে সাপোর্ট করে যাবেন, যেভাবে এতদিন সাপোর্ট করে এসেছেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। তাছাড়া কারো সাপোর্ট ভালোবাসা পেতে তো ভালোই লাগে, সেটা যে কোনো ক্ষেত্রেই, তাই না? তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো আশাই করা যায়। ভালো থাকবেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, এই দোয়াটা করে নিচ্ছি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এতে করে আমারও ভালো লাগবে, আপনাদেরও নতুন নতুন রেসিপি পাওয়া হয়ে যাবে, তাই না? তাছাড়া নানান রকমের ব্লগ নিয়েও হাজির হয়ে যাব, যেটা আপনারা খুবই এন্টারটেনমেন্ট হয় এবং ভালো লাগে। আপনাদের ভালো লাগা আমার সবসময় প্রথম প্রায়োরিটি। যাই হোক, এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।